নমস্কার বন্ধুরা, হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সৌরভ। আজকে এসে গেছি একটা নতুন টপিক নিয়ে। আপনারা হয়তো বুঝতে পারছেন টপিকটা হয়তো গোলাপ নিয়েই হবে। আর বন্ধুরা কিছুটা তাই। আজকে যে বিষয় নিয়ে আমি বলবো সেটা হচ্ছে কিভাবে নার্সারি ব্যবসা করে কোটিপতি হওয়া যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, নার্সারি ব্যবসা করেও কোটিপতি হওয়া যায়। তো কিভাবে নার্সারি ব্যবসা করবে? নার্সারি ব্যবসা মানে কি? যেখানে বিভিন্ন ধরনের গাছকে তৈরি করা হয় এবং তৈরি করে সেগুলোকে বিদেশে বা দেশের মধ্যে বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয়, সেটাই হচ্ছে নার্সারি। তো চলুন, নার্সারি ব্যবসা করতে গেলে কি কি দরকার অত্যন্ত সেগুলো জানি। প্রথমেই দরকার হচ্ছে মূলধন। যদি আপনার কাছে মূলধন বা মানি যদি কম থাকে তাহলে আপনি ছোট আকারে নার্সারি প্রথমে খুলতে পারেন, 1-2 লক্ষ টাকা নিয়ে খুলবেন। যদি আপনার কাছে টাকা আরেকটু বেশি থাকে, 6-8 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি মাঝারি ধরনের নার্সারি খুলতে পারেন। বা আপনার কাছে যদি 25-30 লক্ষ টাকা থাকে তাহলে আপনি বড় ধরনের নার্সারি খুলতে পারেন। আপনারা মনে করছেন হয়তো যে এটুকুতে নার্সারি খোলা যায়, তো জায়গা কিনতে হবে, অমুক লাগবে তমুক লাগবে। না বন্ধুরা, এখন বিভিন্ন জায়গায় লিজ নিয়েও নার্সারি খোলা যায়। প্লাস হচ্ছে আপনারা যেটা করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে সাবসিডি দেওয়া হয়। যেমন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল হর্টিকালচার বোর্ড আছে ভারতবর্ষের ক্ষেত্রে, এনারা বিভিন্ন সময় সাবসিডি দিয়ে থাকেন। আরও বিভিন্ন সংস্থা সাবসিডি দেয় নার্সারি করার ক্ষেত্রে। সেগুলো আপনারা যখন উদ্যোগী হবেন তখন আপনারা আরও সুন্দরভাবে জানতে পারবেন, এটা আমি আশা রাখি। এবং যারা বাংলাদেশে আছেন, আপনাদের দেশেও বিভিন্ন সংস্থা নার্সারি করার জন্য বিভিন্ন সময় সাবসিডি দিচ্ছে, আপনারা সেগুলো খোঁজ রাখেন। প্রথম কথা মূলধন গেল। আর কি দরকার? ভালো অভিজ্ঞ লেবার। কারণ দেখুন, এই সমস্ত নার্সারিতে কলমের কাজ বা বিভিন্ন ধরনের জিনিসগুলো করতে গেলে অভিজ্ঞ লেবারের দরকার, কর্মঠ লেবারের দরকার, সেটা দরকার। এবং লেবার শুধু অভিজ্ঞ থাকলেই চলবে না, আপনাকে এই নার্সারি ব্যবসা সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে শুরুতে। কারণ অভিজ্ঞতা ছাড়া আপনি এগিয়ে যেতে পারবেন না, একটু ট্রেনিং নিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর তৃতীয়ত হচ্ছে একটা নার্সারির যোগাযোগ ব্যবস্থা। দেখুন, আপনার যেখানে নার্সারিটা হবে তার কাছাকাছি সড়কপথ অথবা রেলপথ অথবা বিমান পথ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা খুবই গুরুত্বের বিষয়। আরেকটা বিষয় কি, নার্সারি করতে গেলে একটা ভালো জায়গার প্রয়োজন। একটা সমতল ভালো মাটির যুক্ত জায়গার দরকার, যে জায়গাটায় বিদ্যুতের ব্যবস্থা থাকবে। কারণ বিদ্যুৎ এখনকার দিনে না থাকলে আপনার নার্সারি ব্যবসায় সমস্যা হয়ে যাবে। বিদ্যুৎটা দেখবেন আছে কি। আর কি, জলসেচ। জলটা আপনার যে জলটা আপনি ব্যবহার করছেন সেই জলটাকে টেস্ট করে নিতে হবে যে ওইখানে কোনো রকম বিষাক্ত আর্সেনিক বা ফ্লোরিন এই জাতীয় পদার্থগুলো আছে কিনা, এবং দেখতে হবে সেই জলটা পানের যোগ্য কিনা, সেইগুলো আমাদের দেখতে হবে। এবং কাছাকাছি যদি একটা পুকুর বা জলাধার থাকে তাহলে খুব ভালো হয়। নার্সারি করার জন্য আর কি কি দরকার সেগুলো এখন বলি। ধরুন একটা নার্সারি আপনি খুলছেন, তো প্রথমেই আপনাকে দেখতে হবে একটা এন্ট্রান্স গেট, যেটাই শুরুতেই একজন নার্সারিতে ভিজিট করতে যিনি আসবেন, দেখেই যেন আপনার নার্সারি সম্পর্কে ওনার একটা সুন্দর ধারণা তৈরি হয় যে না, নার্সারিটা মনে হচ্ছে ভালো। সেই রকম একটা এন্ট্রান্স গেট। তারপরে একটা রাস্তা ব্যবস্থা থাকতে ভালো। কারণ কি, বিভিন্ন ধরনের যে সমস্ত নার্সারির গাছগুলো বাইরে যাবে সেই সমস্ত গাছগুলো ট্র্যাকে করে যাবে, তো ট্র্যাক যেন আপনার নার্সারির ভিতরে ঢুকতে পারে সেই ব্যবস্থাপনাটা থাকা দরকার। আর তার সঙ্গে কী দরকার? দরকার হচ্ছে একটা অফিস বিল্ডিং, তার পাশে থাকবে একটা স্টোর রুম, তার পাশে থাকবে একটা ভিজিটিং রুম, বা সেখানেই ডিসপ্লে করানো হবে। ধরুন অফিসের আপনি বসছেন, তার পাশে স্টোর রুমে বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলোকে রাখছেন, আর তার পাশে আপনার যারা ভিজিটার্স আসবেন তারা ভিজিটার্সরা এসে ওই রুমে বসবেন, এবং চারিদিকে দেওয়ালে ডিসপ্লেতে বিভিন্ন ধরনের আপনার যে সমস্ত এখানে সংগ্রহ করা আছে গাছের, সেই সংগৃহীত গাছগুলো ওইখানে ছবিতে থাকবে। দেখে ওনাদের একটা সুন্দর ধারণা হবে আপনার একটা নার্সারি সম্পর্কে। তাহলে ওই জায়গাটা গেল। এরপর কি দরকার? আপনি সবসময় আপনার যেখানে কলম করার যে জায়গাটা, সবসময় ওটাকে পিছনে রাখবেন। কখনো আপনার নার্সারির কলম করার জায়গাকে আপনি সামনে করবেন না। কারণ আপনার যে টেকনোলজি, বাইরে থেকে কেউ হয়তো আসবেন নার্সারিতে গাছ কিনতে, কেউ হয়তো আপনার টেকনোলজি শিখে নেওয়ার জন্য এবং সেটাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য আসতে পারে। তো সবসময় পিছনে করবেন, যে জায়গাটাতে সাধারণত কেউ আসতে পারবে না, সেই জায়গাটা আপনি পুরোপুরি নিষিদ্ধ অঞ্চল করে রাখবেন। এটা হওয়াটা খুব জরুরি। আর কি দরকার? নার্সারি ধরুন গাছগুলো আপনারা কলম করবেন, তো কলম করার পর সেগুলোকে শক্ত করার জন্য বা একটা পরিবেশে, আমাদের যে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটা শেড হাউস মতো রাখতে হবে, যেখানে ছায়া সবসময় থাকবে। আর কি থাকবে? আর থাকবে সবসময় নার্সারির শুরুর দিকে ভালো ভালো গাছ, যেগুলো আপনার সুন্দর সুন্দর, সেগুলোকে দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করবেন, যেগুলো দেখে লোকে অত্যন্ত আনন্দ পাবে।
যেমন ধরুন এইখানেই একটা ডিসপ্লে ইউনিট, এই যে নার্সারিটা, সেই নার্সারিটার ডিসপ্লে ইউনিটে ওনারা কি করছেন, বিভিন্নভাবে ডিসপ্লে করে দেখাচ্ছেন যে ওনাদের এখানে কত ফুল আছে, সেইগুলো দেখে আমাদের একটা মনোরঞ্জন হচ্ছে। দেখুন আপনারা একটু তাকিয়ে দেখতে পারেন কত সুন্দর ডিসপ্লে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন বন্ধুরা, আর যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার নার্সারিটায় ভালো নিকাশি ব্যবস্থা থাকতে হবে। নিকাশি ব্যবস্থা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যাবে। ভালো ড্রেনেজ সিস্টেমটা আমাদের করতে হবে। আর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জৈব সারের একটা ভালো পিট করতে হবে, গর্ত করতে হবে, যেখানে বিভিন্ন ধরনের পাতা টাতা এই যেগুলো থাকছে সেগুলোকে নিয়ে গিয়ে আপনারা ওখানে ফেলবেন, ফেলে সেখান থেকে সার তৈরি করবেন। সেটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনাদের একটা আদর্শ নার্সারি দেখাবো। এটা খড়গপুরের খুব কাছেই জগপুর নামক জায়গাতে অবস্থিত। এই নার্সারিতে আমরা আজকে এসে গেছি। নার্সারির যে মাদার ব্লক, যেখান থেকে ছোট ছোট চোখগুলোকে নিয়ে আমরা কলমের কাজ করে থাকি, সেই মাদার ব্লকে এসে গেছি। দেখুন এখানে কত ধরনের জাত রয়েছে, আপনারা শুধু একটুখানি দেখুন। এই দেখুন এখানে গোলাপি কালারের, পাশে একটু ডিপ গোলাপি, পাশে সাদা। হ্যাঁ, আপনারা শুধু পিছনে একটু দেখুন কত ধরনের, কত সুন্দর সুন্দর গোলাপের জাত। এখান থেকে চারা চলে যাচ্ছে বাংলাদেশে, এখান থেকে চারা চলে যাচ্ছে ভারতবর্ষের সমস্ত রাজ্যে, এবং চলে যাচ্ছে বিভিন্ন আরও কিছু কিছু দেশে। এখন অলরেডি এনাদের এক্সপোর্ট শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গোলাপ গাছের পাশে দাঁড়িয়ে আছি। এই গোলাপ গাছটায় 30টা প্রজাতির গোলাপকে একসঙ্গে কলম করা আছে। দেখুন কত সুন্দর, এই একটি কালার, এই একটি আলাদা কালার, এই একটি আলাদা কালার, এই একটি আলাদা কালার, এইরকম এখনও 20 স্টেজে রয়েছে। অসংখ্য গোলাপের বিভিন্ন জাতকে একসঙ্গে করা আছে। দেখুন একটি হলুদ, এখানে আপনাদের আরও একটা গাছ দেখাচ্ছি। আপনারা একটু পিছনে যদি এসে দেখেন, দেখতে পাবেন যে এখানে কত ধরনের কালার। এই দেখুন এক ধরনের কালার, এখানে অরেঞ্জ কালার, হ্যাঁ, এখানে একটু ইয়েলোইশ হোয়াইট, হ্যাঁ, হলুদাবো সাদা কালার, এখানে দেখুন একটা বেগুনি কালার। কত সুন্দরভাবে এখানটায় দেখুন একটু দুধে আলতার ওপর, ফুলটা অনেকটাই শুকিয়ে যাওয়ার মুখে আছে, না হলে আগে আরও ভালো ছিল। কত সুন্দর, কত সুন্দর। এখানে দেখুন থোকে ফুলে হয়ে আছে, সম্পূর্ণ আলাদা কালার। আবার নিচে একটা ইয়েলো কালার, কত সুন্দর একটা হলুদ কালারের ফুল। দেখুন দেখুন বন্ধুরা, আমরা এখন পেয়ে গেছি এই নার্সারিরই যিনি মালিক, তার ছেলেকে। উনি পড়াশোনা করেছেন কৃষি নিয়ে, এবং তারপরে এখন উনি বিজনেসে নেমে গেছেন। উনি কিন্তু কোনো চাকরি করেননি, নেমে গেছেন ব্যবসায়। হ্যাঁ সত্যি বন্ধুরা, ব্যবসা করেও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা যায় নিজেকে। তার চূড়ান্ত প্রমাণ আমাদের এখানে দাঁড়িয়ে আছেন আমাদের দাদা। তো দাদা, তোমার কাছে জানতে চাই যে এই যে নার্সারিটা হয়েছে, এটা কত সালে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছে 78 থেকে। 78 থেকে? হ্যাঁ, এবং মানে টোটালি হচ্ছে বাবার হবি থেকে শুরু। মানে মানুষ শখ থাকলে যে কি না করতে পারে, সেটাই তার একটা প্রমাণ। মানুষ চেষ্টা না থাকলে যে করতে পারে না, সেটাও একটা প্রমাণ যে মানুষ যদি চেষ্টা করে তাহলে কি না করতে পারে। ঠিক। 78 থেকে হবি থেকে শুরু করেছে, এবার হবি থেকে যে দেখতে পারে যে ধীরে ধীরে সেটাকে বিজনেসে স্টার্ট করেছে। তো আই থিঙ্ক 83 থেকে আমাদের ধীরে ধীরে গ্রোথ চালু হয়েছে। এবং 83-তে যেটা মেন ভাইটাল প্রবলেম ছিল যে গোলাপ তখন মাটিতে করতো। মাটিতে করার ফলে কী হতো, যে ট্রান্সপোর্টেশনের সময় বা অল ওভার ইন্ডিয়াতে যখন সাপ্লাই হতো, সেখানে অনেক মর্টালিটি অনেক বেশি হতো। তো সবাই সে নিয়ে কমপ্লেন করতো যে কলকাতার গাছ খুব ভালো না, এতে অনেক প্রবলেম হয়। তখন আমার কাকু এমএসসি করতেন আর কি, বটানির উপরে এমএসসি করেছেন। তো উনি রিসার্চ করে ডেভেলপ করলেন যে পলিব্যাগে গোলাপ করা, তার সাথে মিডিয়াটা চেঞ্জ করা। আগে আমরা সয়েল মিডিয়া ইউজ করতাম, কিন্তু সেটাকে আমরা পরে রাইস সাস্ক ইউজ করেছি। রাইস সাস্কের ফলে কী হচ্ছে, দুটো জিনিস, এক তো মিডিয়া খুব লাইট ওয়েট, যে কোনো অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট করতে গেলে খুব ইজি। আর রাইস আজকে মধ্যে পোরাসিটিটা অনেক বেশি, তো ওর মধ্যে থেকে রুট অনেক ইজিলি গ্রো করে। আর গোলাপের রুট হচ্ছে অনেক নর্মাল ইজি রুট, তো ওই জন্য সফট রুট বলে ওগুলো খুব ভালো এর মধ্যে গ্রো করে। তারপর থেকে ধীরে ধীরে আমাদের গ্রোথ অনেক বেশি, এবং এখন অল ওভার ইন্ডিয়াতে আমরা নম্বর 1 পজিশনে, এবং এত ভ্যারাইটির কালেকশন অল ওভার ইন্ডিয়াতে কারো কাছে। আচ্ছা দাদা, তোমাদের এখানে এখন কতগুলো ভ্যারাইটি আছে যদি দর্শকদের? টোটাল প্রায় 3000 কাছাকাছি ভ্যারাইটি, এবং প্রত্যেক বছর কিছু নতুন ভ্যারাইটি রিলিজ হচ্ছে, এবং যেগুলো ভ্যারাইটি আমরা বাইরে থেকে কালেক্ট করি সেগুলো আমরা এখানে প্রিজার্ভ করি। ফার্স্ট এইচটি, ফার্স্ট ফ্লোরি, এগুলো আমাদের কাছে এখনও স্টক আছে। দেখুন বন্ধুরা, এখানে দাদা বলছেন যে 3000-এর ওপর ভ্যারাইটি এখানে রয়েছে। ইভেন প্রতি বছর এনারা কি করছেন, নিজেরা নতুন নতুন জাত তৈরি করছেন, এবং বিদেশে বা বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যেখানে নতুন জাত তৈরি হচ্ছে, সেই জাতগুলোকে ওনারা এনে এইখানে প্রিজার্ভ করছেন। তো মানে দেখুন, দেশের কত জায়গা থেকে গোলাপ এনে এইখানে রাখা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, ওনারা সব জায়গার যে
গোলাপের যে দরকার চাহিদাটাকে ওনারা পূরণ করে ফেলতে এতগুলো পারছেন। ভ্যারাইটি বা এত টাইপের যে গোলাপ হয়, হ্যাঁ। এখনকার দিনে লোক জানে না যে এইচটি বলে একটা ক্যাটাগরি হয়, ফ্লোরি হয়, মিনিয়েচার হয়, পলিয়েন্থ হয়। সবাই জানে গোলাপ মানে বড় সাইজের গোলাপ, বড় সাইজের এবং রেড, লাল, বেশিরভাগ লাল, সাদা, হলুদ এই কালারই দেখা যায়। কিন্তু এছাড়া বাই কালার আছে, মাল্টি কালার আছে, স্ট্রাইপ আছে, এইসব ক্যাটাগরি লোক বেশিরভাগ লোক জানে না। তো দাদা অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু তথ্য জানলাম। দেখুন বন্ধুরা, এখনকার দিনে লনের অত্যন্ত চাহিদা। তো ওনারা কি করছেন, ওনাদের নার্সারিতে এইভাবে লন প্রস্তুত করছেন এবং এগুলো বিদেশের মার্কেটে ওনারা রপ্তানি করছেন এবং দেশের মধ্যে বিভিন্ন প্রান্তেও ওনারা রপ্তানি করছেন। দেখুন কিভাবে সুন্দর একটা টার্প তৈরি করেছেন। এই টার্পগুলোকে বিদেশে প্রচুরভাবে রপ্তানি করা হয়ে থাকছে। দেখুন বন্ধুরা, এখানে একটা জলাধার আছে। আমি বলেছিলাম না যে একটা জলাধার থাকা দরকার একটা আদর্শ নার্সারিতে। দেখুন ওনারা একটা কত সুন্দর জলাধার রেডি করেছেন এবং এখানে মাছ চাষও করছেন। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, গাছে জল দেওয়ার জন্য ওনারা জলটাও পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাচ্ছেন। দেখুন বন্ধুরা, কিভাবে মহিলারাও নার্সারি বিজনেসের সঙ্গে যুক্ত হচ্ছেন, সেটা আমার পিছনে যে মহিলা রয়েছেন ওনাকে দেখুন, কত সুন্দরভাবে ওনারা কাজ করে যাচ্ছেন সকাল থেকে বিকেল পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমি আগেই বলেছি যে একটা সুন্দর নার্সারি থাকতে গেলে সেখানে জলের ব্যবস্থা থাকতে হবে। দেখুন এখানে একটা সাবমার্সিবলের ব্যবস্থা উনি করেছেন। শুধু এখানে নয়, আরও সাইডে করেছেন। যেহেতু ওনার নার্সারিটা বেশ বড়, সেই জন্য ওনাকে এইরকম ব্যবস্থা করতে হয়েছে। প্লাস হচ্ছে এইখানে বিদ্যুতের জন্য উনি দেখুন মিটার বসিয়েছেন। গাছের নতুন পদ্ধতিতে এখানে বংশবিস্তার করা হচ্ছে। এখানে শুধুমাত্র গোলাপ, এনার বেশিরভাগ কাজটাই হয় গোলাপের ওপর, পুরো গোলাপের ওপর সুন্দরভাবে এখানে মালি রয়েছেন, উনি কাজ করে যাচ্ছেন রীতিমতো সুন্দরভাবে। এবং এখানে প্রচুর ভ্যারাইটি আছে, আমাদের কাছে যতটুকু খবর আছে এখানে 2500-এর ওপর ভ্যারাইটি নিয়ে ওনারা কাজ করে যাচ্ছেন। দেখুন বন্ধুরা, এখানে একটা শেড হাউস আছে। যে শেড হাউসে কি বিভিন্ন ধরনের গাছ যেগুলো ছায়া পছন্দ করে, সেই সমস্ত গাছগুলোকে এখানে ওনারা রেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে কিছু গাছ রয়েছে যেগুলো আমরা কাটিং করার পর বা বংশবৃদ্ধি করার পর যেগুলো সহজে ভালো থাকে না, মারা যায়, সেইগুলোকে ওনারা এখানে সংরক্ষণ করে রাখছেন কিছুদিনের জন্য। এখানে পরিবেশের মধ্যে সেগুলোকে শক্ত করছেন, তারপরে এগুলোকে নতুন করে ওনারা বাইরে পাঠাবেন। দেখে নিন আপনারা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এখানে একটা স্টোর রুম রয়েছে যেখানে বিভিন্ন ধরনের পলি প্যাকেটগুলোকে রাখা আছে পাশে গাদা করে। তার সঙ্গে ভেতরে স্টোর রুমের মধ্যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল এখানে রয়েছে। যেহেতু এই নার্সারিটা প্রচণ্ড বড়, সেক্ষেত্রে এখানে স্টোর রুম একটা রাখলে চলবে না। এই জন্য একটা সাইডে ওনারা একটা স্টোর রুম রেখেছেন এবং ওই দিকে আরও স্টোর রুম ওনাদের আছে। দেখুন বন্ধুরা, এখানে আমরা চলে এসেছি একটা জায়গায় যেটা হচ্ছে নার্সারির রিসেপশন। এই রিসেপশনেতে উনি, এখানে যে মালিক তার ছেলে বসে আছেন। তো একটা রিসেপশন এরকম আপনাদেরও করার দরকার, যে রিসেপশনে এসে সবাইকার একটা সুন্দর ধারণা তৈরি হয়ে যাবে একটা নার্সারি সম্পর্কে। সেই রিসেপশনটাকে আমরা এখানে দেখাচ্ছি।